অনেক সময় আত্মারা এসে নিজেদের নাম বলতো, লাফিয়ে উঠতাম যখন নাকি ওই ঘোষটা একটা ছেড়ে যেত। সেই সময় দেখছি পায়ের ওপর পা তুলে এক বৃদ্ধ ভদ্রলোক বসে আছে, সাদা চুল, মাথায় জটা, মাথার ওপরে ভীষণ রোগা। আমাকে বলছে, তো আমি বুঝতেই পারিনি যে এ কোনো মহাপুরুষ এরম দেখতে আছে, কিন্তু এই ধ্যান আমাকে অন্য পথে নিয়ে গেল। এখন 2025-এ এসছি, এত রকম অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো যে আমি অবাক হয়ে গেলাম। আমার চিন্তাধারার সমস্ত কিছু পাল্টে দিল, আমার জীবনের সম্বন্ধে যে আইডিয়া ছিল সব পাল্টে দিল। ভালো লাগছে, তাকিয়ে আছি, হঠাৎ কৃষ্ণ জীবিত হয়ে গেল। আমি তখন ভাবছি এটা কি দেখছি, আমি শুধু ঝরঝর করে কেঁদে চলেছি। আমি একদম হলের পেছনে তাকিয়েছি, হলের পেছনে দেখছি একটা ঝকমক আলোওয়ালা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। একদিন শুতে এসেছি, শুতে এসেই আমি দেখলাম আমার ভেতর থেকে আমার যে অ্যাস্ট্রাল বডি বা আত্মা বেরিয়ে গেল। জেগে বডিটা বিছানায় শুয়ে আছে, কিন্তু আত্মাটা বেরিয়ে গেল। আর বাচ্চাটা এত দুষ্টু হাসি হাসছে আর কথাও বলতে পারে। আবার আমাকে জিজ্ঞেস করছে, কিরে কেমন মজা হলো, মজা হয়েছে তো, আর খিলখিল করে হাসছে। আমি তখন বুঝতে পারলাম আমি তো গোপাল দেখছি। হঠাৎ করে আবার জানলা দিয়ে সূক্ষ্ম দেহ এসে আমার ভেতরে ঢুকে গেল। তখন আবার বরকে বললাম, দেখো দেখো, 26 বছর আগে আমার আত্মা এখান দিয়ে ঘুরে বেরিয়েছে, 26 বছর পরে আমি সেই জায়গায় এলাম। এটা আমার কাছে মানে বিশ্বাস করার মতো ঘটনা না। আমার স্পিরিচুয়াল জার্নি শুরু হয় 1984 থেকে, যখন আমার 22 বছর বয়স। আমি বম্বেতে ছিলাম, আমার স্বামী ওখানে চাকরি করত। কোনো এক বাড়ির অশান্তির জন্যে শ্বশুর শাশুড়ির সাথে বনাবনি হচ্ছিল না। 2 বছরের ছেলেকে নিয়ে বম্বে চলে যাই। তো বম্বেতে গিয়ে খুব লোনলি ছিলাম। তখন আমি ধ্যান করা শুরু করি। ধ্যান করতে তখন আমার মনে হলো যে ভেতরে ওম বলি, ওম দিয়ে শুরু করলাম, ওম বলে যেতাম শুধু। তার কিছুদিন পরে আমি কলকাতা ফিরে আসি 85-এর এন্ডে। কিন্তু অদ্ভুতভাবে আমার ভূত প্রেত আসতে শুরু করলো স্বপ্নে, এবং প্রত্যেক রাতে আমার ঘোস্ট অ্যাটাক হতো এবং হাত পা স্টিফ হয়ে যেত, দাঁতে দাঁত লেগে যেত। আর আমি যে ওইভাবে কতক্ষণ পড়ে থাকতাম আমি নিজেও জানি না। অনেক সময় আত্মারা এসে নিজেদের নাম বলতো, ভয়ে দেখাতো। তারপরে এমন লোক আসতো, এত চেনা কিন্তু চিনতে পারছি না। এক বিদেশি ভদ্রলোক এসেছিল আমার স্বপ্নের মধ্যে, এত চেনা আমি বুঝতেই পারছি না কোথায় দেখেছি। তখন অবধি আমি কোনো ফরেনারকে মিট করিনি যে বুঝতে পারবো এই লোককে দেখেছি বা কিছু। একেবারে অচেনা কাউকে দেখেছি স্বপ্নে। এরম চলতো। এবং আমার বাবা মা ভীষণ ভয় পেত, কি করবে বুঝে পেত না। আমি সেই সময় বাপের বাড়িতে ছিলাম। এরকম অবস্থা হতো, আমি শুয়ে থাকতাম, আমার পাশে ছোট ছেলে শুয়ে থাকতো, দুদিকে বাবা মা আমাদের পাহারা দিত। লাইট জ্বালিয়ে শুতে হতো, কেন আমি এত ভয় পেতাম, লাফিয়ে উঠতাম যখন নাকি ওই ঘোষটা একটা ছেড়ে যেত। তো এরকম দিনের পর দিন ঘোস্ট অ্যাটাক চলতেই থাকলো। তারপরে আমার যে নিজের বাড়ি, ভাড়া বাড়িতে থাকতাম, আমার স্বামীও বম্বে থেকে চলে এলো, তো আমরা নিজেদের বাড়িতে থাকতাম, যেটা ভাড়া বাড়ি ছিল। সেই বাড়িতে, সেটা হচ্ছে 3 রাস্তার মোড়। আমার বাঁ দিক থেকে একটা রাস্তা আসতো, এসে আমাদের সামনে দিয়ে চলে যেত, আর বাঁ দিকের রাস্তার এক্সটেনশনটা পেছন দিকে একটা বাজারের দিকে চলে যেত। তো সেই বাড়িতে থাকতাম। একদিন রাতে স্বপ্ন দেখছি আমার এক আত্মীয়া ভীষণ বড় লোক হয়ে গেছে। এত বড় লোক হয়ে গেছে কল্পনা করা যাচ্ছে না। কিন্তু তারপরে দেখছি তার ধ্বংস, ভীষণভাবে ধ্বংস হয়ে গেল এবং পথে এসে পড়ল। তারপরে দেখছি আমি ওরম বড় লোক হয়ে যাচ্ছি। আমার এত প্রাচুর্য, এত সম্পদ, এত প্রাচুর্য, মানে আমার বাড়ির দেয়াল, ঘরের দেয়ালটা অব্দি লেদার দিয়ে করা। তখন না আমার ঘুমের মধ্যেই গাটা ঘিন ঘিন করে উঠলো
যে এরকম নোংরা বড়লোক এবার তো আমারও পতন হবে। সেই সময় দেখছি পায়ের ওপর পা তুলে এক বৃদ্ধ ভদ্রলোক বসে আছে, সাদা চুল, মাথায় জটা, মাথার ওপরে ভীষণ রোগা। আমাকে বলছে, তুমি যখন বিপদে পড়বে তখন আমায় ডাকবে, আমি আসবো। তো এরকম একটা স্বপ্ন দেখে না আমি ধরপড় করে উঠেছি। আমি এই ভদ্রলোককে তো কোনোদিন দেখিনি, বিপদে পড়লে আমাকে ডাকবে, কাকে ডাকবো? আমি তো এই ভদ্রলোককে চিনিই না। তারপর যাই হোক, 6টা নাগাদ এটা হবে। আমি বারান্দায় গেছি। বারান্দাটা একটু একেবারে 3 রাস্তার ওপরে, আর আমার বারান্দাটা খোলা বারান্দা, মাথার উপর কোনো চাল নেই, শেড নেই, দোতলায় থাকি। দেখছি বাঁদিকের রাস্তা দিয়ে একটা প্রসেশন আসছে। তখনকার দিনে গাছপালাও কম ছিল, বাড়িও কম ছিল, একটু দূর থেকে দেখা যেত, গলিটা বেশি দূর অব্দি দেখা যেত। প্রসেশনটা হরে কৃষ্ণ গাইতে গাইতে টার্ন করে আমার বাড়ির সামনের রাস্তাটায় এসে গেল। এসে প্রসেশনটা না হঠাৎ দাঁড়িয়ে পড়লো, আর প্রসেশনটার পেছনে একটা ঘোড়ার গাড়িতে ছবি। প্রসেশনটা দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে কীর্তন করতে শুরু করলো। ওইখানে একটা লীলা হয়ে গেল। আমি হঠাৎ খেয়াল করলাম ঘোড়ার ওপর যেই ছবিটা রাখা আছে, বড় সাইজের একটা ছবি, এই ভদ্রলোককে আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখলাম। তো আমি এত চমকে গেলাম, এটা কি করে হয়? আমি দৌড়ে গিয়ে, আমার হাজবেন্ড ঘুমোচ্ছিল, হাত ধরে টেনে বারান্দা নিয়ে এলাম। এসে বললাম, দেখো এই ভদ্রলোককে আমি এক্ষুনি স্বপ্ন দেখেছি, একটু আগেই। তুমি বলো উনি কে? তো দেখে বলো, উনি তো লোকনাথ বাবা, আজকে উনার জন্মদিন। আমি বললাম, লোকনাথ বাবা? আমি তো কোনোদিন নাম শুনিনি। তখনকার দিনে তো এত প্রচার ছিল না, এত মন্দির ছিল না, টিভিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। তো আমি বুঝতেই পারিনি যে এ কোনো মহাপুরুষ এরম দেখতে আছে। আমার খুব একটা পুজো আর্চা করার কোনো অভ্যেস ছিল না, কেন আমাদের ফ্যামিলিটা একটু অন্যরকম। বাবা বিদেশে কাটিয়েছে, মার্চেন্ট নেভিতে ছিল। মা শিক্ষিত লেডি, খুব মডার্ন টাইপের, ব্যবসা চালাতো। তখন খুব সফিস্টিকেটেড ছিল মা, আমাদেরও ওরমভাবেই বড় করেছে। তো পুজো আর্চা নিয়ে আমাদের খুব একটা জানা ছিল না, যদিও ঠাকুমা দাদু খুব রিলিজিয়াস ছিল। আদ্যাপীঠের এক সাধু এসে আমাদের বাড়িতে আদ্যামা স্থাপন করেছিল, কিন্তু আদ্যামায়ের রূপ আমার ভালো লাগতো না। এইরকম রূপ হবে কেন? আমি কোনো শাস্ত্র জানি না, আমি বুঝি না, না আমার কোনো ইন্টারেস্ট আছে। শুধু ধ্যানটা শুরু করেছিলাম। আমার এক মামা ছিল এয়ারফোর্সে, উইং কমান্ডার ছিল, রোজ ধ্যান করতো, ওই দেখে ধ্যানটা শিখেছিলাম। ধ্যান ছাড়া আর আমার রিলিজনের সাথে কোনো সম্পর্ক ছিল না। তো মামার মধ্যে একটা শান্তি ছিল, তো আমি ভাবতাম যে ধ্যান করলে শান্তি পাওয়া যায়, সেই ভেবে আমি ধ্যান শুরু করলাম। কিছুটা ধ্যান তখন ফ্যাশন হয়ে গেছিল, তো আমিও সেই ভেবেই শুরু করেছিলাম। কিন্তু এই ধ্যান আমাকে অন্য পথে নিয়ে গেল। এখন 2025-এ এসছি, এত রকম অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো যে আমি অবাক হয়ে গেলাম। আমার চিন্তাধারার সমস্ত কিছু পাল্টে দিল। আমার জীবনের সম্বন্ধে যে আইডিয়া ছিল সব পাল্টে দিল। লোকনাথ বাবার স্বপ্নটা আমি দেখেছি 1986-এ। তো ওর আর 4টে বন্ধু, ওরা 5টা বন্ধু মিলে একটা গ্রুপ। তো বউ, অনেকের বউ আছে, বাচ্চা আছে। 1991-এ তখন সবার বিয়ে হয়নি। তবুও আমাদের একটা বাস নিয়ে আমরা তারাপীঠে গেলাম, তারাপীঠের মন্দিরে গেলাম। আমি এটা 1991-এর গল্প বলছি, জুন জুলাই মাসে। মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে আমার ভালো লাগলো না। আমার চার্চে যেন একটা পরিষ্কার, সবাই হিম গান গায়, শান্ত হয়ে বসে, ক্যান্ডেল জ্বালায়, আমার ওরম টাইপের ভালো লাগে, যার জন্যে আমার একটু ইনক্লিনেশন ছিল টুয়ার্ডস ক্রিশ্চিয়ানিটি। আমার ওই ঢাক ঢোল করে, মাথায় টিকা লাগিয়ে, সে হইচই করে পুজো আমার ভালো লাগতো না। তো তারাপীঠে গিয়ে আমার ভালো লাগে। পান্ডারা আমার পছন্দ হয়নি, মানে ওরা যেভাবে চলাফেরা করে, মানুষ যেভাবে লাইন করে সুস্থভাবে দাঁড়ায় না, এ লাইন টপকে যাচ্ছে, ও লাইন টপকে যাচ্ছে, ভিড়, ধাক্কাধাক্কি। তারাপীঠে গিয়ে আমার মনটাই খারাপ হয়ে গেল যে এখানে কিছু পাওয়ার নেই। তখন কি করলাম, মন্দির থেকে বেরিয়ে এসে সবাই বললো শ্মশানে যাবে। তো আমার কোনো শ্মশানের প্রতি ইন্টারেস্ট নেই, কে কে গেছিল তাও জানি না। আমি করলাম কি, একটা দোকান থেকে একটা ওম লেখা পাথরের ধূপকাঠির স্ট্যান্ড কিনলাম। বাড়িতে কোনো পুজো নেই,
কিন্তু কি পুজো করবো আমি জানি না। তো আমি ভাবলাম আমি ওং বলি, ওংটাই রাখি, ওটার মধ্যে একটা ধূপ দেব সন্ধে হলে, এর বেশি আমার কোনো পুজোর দরকার নেই। পরের দিন সকালবেলা, ফেরার দিন আর কি, হোটেল থেকে বেরিয়েছি, সকাল সকালই বেরিয়েছি, চা খেয়ে হয়তো, বা কিছু খেয়েছি কিনা তাও মনে নেই। বেরিয়ে দেখি পুরো তারাপীঠ স্ট্রাইক, এমন হরতাল হয়েছে যে একটা দোকান খোলেনি, একটা চায়ের দোকানে খোলেনি। আর আমার ছেলের তখন 8 বছর বয়স, তো ওকেও কিছু খাওয়াতে পারবো না, আমরাও কিছু খেতে পারবো না, খুব চিন্তায় পড়ে গেলাম। তারপরে সবাই মিলে ঠিক করলো যে কলকাতা আসার পথে মায়াপুর পড়বে মাঝখানে, তো মায়াপুরে আমরা কিছু খেয়ে নেবো, ওখানে একটা ভালো ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে। মায়াপুর সম্বন্ধেও আমি খুব একটা কিছু জানি না, জানি কৃষ্ণ মন্দির আছে, ইসকন বলে একটা বিদেশি সংস্থা তারা চালায়, এইটুকুই ধারণা। তো আমরা দুপুরবেলা মায়াপুর এসে পৌঁছলাম। আমার তো মন্দিরে কোনো ইন্টারেস্ট নেই, সুতরাং রেস্টুরেন্টে গিয়ে ফার্স্টে আমার ছেলেকে খাওয়ালাম, ভালো করে খাওয়ালাম, নিজেরা খেলাম, হাসাহাসি গল্প। আর তখনকার দিনে তো অত ভিড় ছিল না, আমরা রেস্টুরেন্ট বসেই গল্প করছি। হঠাৎ কে বলল এই মন্দির খুলে গেছে, যেই বলল মন্দির খুলে গেছে সবাই হুড়োহুড়ি করে উঠে মন্দিরের দিকে গেল। তো আমিও আমার ব্যাগ নিলাম, ছেলের হাত ধরলাম, ছেলের হাত আমি কোনো দিন ছাড়িনি, মানে ভয় পেতাম যদি হারিয়ে যায়, বা ছেলের ব্যাপারে আমি খুব পার্টিকুলার ছিলাম, ওর খাওয়া যাতে বাইরের জল না খায়, তার জন্য সবসময় ওর জল নিয়ে নিয়ে ঘুরতাম। তো আমার কাছে ছেলে ইম্পর্টেন্ট, কোথাও বেড়াতে যাওয়াটা অত ইম্পর্টেন্ট না, মন্দিরে যাওয়া ইম্পর্টেন্ট না। তো ওর হাতটা টাইট করে ধরে মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে মাটিতে বসলাম, কৃষ্ণর সামনে, কৃষ্ণ রাধা গোপিনীরা দেখছি, এত সুন্দর মূর্তি, আগে কখনো এত বড় কৃষ্ণ মূর্তি আমি দেখিনি, দেখে খুব ভালো লাগছে, ভালো লাগছে, তাকিয়ে আছি। হঠাৎ কৃষ্ণ জীবিত হয়ে গেল। আমি তখন ভাবছি এটা কি দেখছি, একদম বুঝতে পারছি কৃষ্ণের প্রাণ, যেন কৃষ্ণ আমার দিকে তাকিয়ে হাসছে। রাধার দিকে তাকালাম, দেখি রাধাও জীবিত, রাধাও আমার দিকে তাকিয়ে আছে। তো এক এক করে গোপিনীদের দিকে তাকালাম, মানে পাথরের মূর্তি আর কেউ নেই, সবাই প্রাণী, সবার প্রাণ আমি দেখতে পাচ্ছি। তো তখনকার দিনের ব্যাকগ্রাউন্ডে ছিল একটা স্ক্রিন, এখন যেরকম কাঠের একটা ফ্রেম করে দিয়েছে পেছনটা, ব্যাকগ্রাউন্ডটা, তখন ছিল একটা বড় স্ক্রিন কৃষ্ণের পেছনে। স্ক্রিনটাতে গাছ, পাখি, ফুল, আকাশ সব আঁকা। তো আমি পেছনে স্ক্রিনটার দিকে তাকালাম, গাছটা জীবিত হয়ে গেল, ফুলগুলো জীবিত, পাখি জীবিত, মানে দাঁড়িয়ে আছে এক জায়গায় কিন্তু জীবিত, আকাশ জীবিত। তখন আমি বুঝতে পারছি না আমার কি অবস্থা হলো, শুধু এইটুকু মনে আছে অঝরে কাঁদছি। এই যে 10 মিনিট আগেও আমার ছেলে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, ছেলেকেও ভুলে গেছি, স্বামীকেও ভুলে গেছি, আমার সাথে যারা এসছে তাদের ভুলে গেছি, আমি যে বেড়াতে এসছি এটা যে আমার জায়গা না সেটাও ভুলে গেছি। আমি শুধু ঝরঝর করে কেঁদে চলেছি। তো আমার বৌদিও গেছিল আমাদের সাথে, বৌদি অনেকক্ষণ পর, কতক্ষণ আমি এরমভাবে বসেছিলাম জানি না। তো বাড়ি যাওয়ার সবার তারা, সবাই বুঝতে পারছি, আমাকে সবাই ধরে ধরে ওঠালো, ধরে ধরে বাইরে নিয়ে এলো। মন্দিরের বাইরের ছোট ছোট গাছ, মানে 4 ফুট 5 ফুটের ফুল গাছ, সব ছোট গাছ, গাছের দিকে তাকিয়েছি, গাছের পাতার কি আনন্দ, মানে হাসছে যেন পাতাগুলো, প্রত্যেকটা পাতা যেন হাসছে আর নিজেদের মধ্যে কমিউনিকেট করছে। ওরা এত খুশি, ওরা ওদের আনন্দটা বোঝাতে পারছে না আমাদের, কিন্তু ওরা ভীষণ খুশি। আমি গাছের প্রাণ দেখবো এরম ভাবে কোনোদিন ভাবিনি। মেঘের দিকে তাকালাম, মেঘগুলো হাসি হাসি মুখ করে ভেসে বেড়াচ্ছে, তাদের কি আনন্দ, ওদের আনন্দটা আমি আমার ভেতরে ফিল করতে পারছি। গাছ জীবিত, মেঘ জীবিত, আমি একদম পাগলের মতো হয়ে গেলাম। আমি বলতে শুরু করলাম আমি রাধা, আমি একদম রাধা হয়ে গেলাম। নিজেকে ইমাজিন করতে শুরু করলাম একটা ঘাগরা আর একটা চলি পরা, মাথায় ওড়না, আমি যেন রাধা হয়ে সব দেখছি। তখন আমার নিজের পরিচয় কিচ্ছু মনে নেই। তারপরে কলকাতায় এলাম, কলকাতায় এসে না আমার সব নরক লাগছে, রাস্তাঘাট, লোকজন, কিচ্ছু ভাল লাগছে না। শুধু বারান্দায় যাই, গাছগুলোতে হাত বোলাই, মেঘের দিকে তাকাই, হাসি, আর ওই রাধা বনে
সারাদিন কাটিয়ে দিই। তোয়ালেটা তুললেও চন্দনের গন্ধ। আমার কিছুদিন যাবৎ ভীষণ চন্দনের গন্ধ আসতে শুরু করেছিল বাড়িতে, মানে এত চন্দনের গন্ধ আসতো, সারা বাড়ি মমা করতো গন্ধে। মানে এরকমও হয়েছে আমি হয়তো সিঁড়ি দিয়ে ঢুকবো বাড়িতে, মেন গেট দিয়ে, মনে হচ্ছে যেন চন্দনের গন্ধ ঠেলে আমাকে ঢুকিয়ে দিচ্ছে, তার সাথে গন্ধটাও ঢুকছে। আমি ভয়ে দৌড়তাম প্রথম প্রথম, তারপরে বুঝতে পারলাম না, এরকম করে সন্ধেবেলা হলেই আমার বাড়ি চন্দনের গন্ধ ভরে যায়। আমি বুঝতে পারতাম অলৌকিক কিছু হচ্ছে, মাকে বলতাম, সবাইকে বলতাম, কিন্তু কিছুতেই বুঝতে পারতাম না এটা কেন হয়। তারপরে ওই রাধা অবস্থায় আরও চন্দনের গন্ধ বেড়ে গেল, আমার জামা কাপড়েও যেন চন্দনের গন্ধ। আমি এত ভুলেছিলাম সব কিছু 7 দিনের জন্যে। আমি বলতাম আমাকে মায়াপুর নিয়ে চলো, আমি এখানে থাকতে পারছি না, এখানে নরক। আমার কিচ্ছু মনে নেই আমি চান করতাম কিনা, আমি খেতাম কিনা, আমার ছেলে স্বামী খেত কিনা, কিচ্ছু মনে নেই। পুরো ঘোরের মধ্যে থাকতাম। যেই আসতো আমি তাকে বলতাম আমি রাধা, আমি রাধা। তো কে আমাকে কিভাবে হ্যান্ডেল করবে আমি মানে বুঝে পেত না। তারপরে একদিন এরকম বারান্দায় সকাল 7:30টার সময় আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, গাছ দেখছি, আকাশ দেখছি, খুব আনন্দে আছি। হঠাৎ দেখলাম আমার বাড়ির সামনে আর কি ট্যাক্সি স্ট্যান্ড, আমি মেইন রাস্তায় থাকি। আমার বর কোচকানো শার্ট পরা, আমার ছেলেও কোচকানো শার্ট পরা, স্কুল ইউনিফর্ম, ওরা তাড়াহুড়ো করে ট্যাক্সিতে উঠছে। আমার বাড়ির পেছনে এই গ্যারাজ, সেখানে রোজ গ্যারাজে গিয়ে ওরা গাড়ি করে উঠে বেরিয়ে যায়। আর আমার বাড়ির তলায়, ঠিক বারান্দার তলায় গোপাল বলে একটি ছেলে বসতো পেপার নিয়ে, তো রোজ দেখতো, হাসতো। যার আমার ছেলেটাকে খুব ভালোবাসতো, দেখতো ওরা সুন্দরভাবে সেজে গুজে, আমার বর টাই টাই পরে, আমার ছেলেও টাই টাই পরে স্কুল যাচ্ছে, ও অফিস যাচ্ছে, ও খুব অ্যাডমায়ার করতো, আমি বুঝতাম। সেদিন গোপাল না ওদের থেকে ভয় পেয়ে গেছে, আর আমার বরের মুখে আর ছেলের মুখে না এটা কিরম হালকা আতঙ্কর মতো, মানে ওরা যে খুব ডিপ্রেসড সেটা বোঝা যাচ্ছে, মানে মনের যে খুব দুঃখ মধ্যে দিয়ে আছে, কষ্টের মধ্যে আছে, সেই কষ্টটা ওদের মুখে ফুটে উঠছে। তাড়াহুড়ো করে যাচ্ছে যখন, গোপালের মুখেও কিরম ফ্যাকাশে হয়ে গেল যে ওদের এই অবস্থা কেন, কোচকানো জামা পরে, জুতো পরিষ্কার না, এলোমেলো ভাবে যাচ্ছে। গোপাল হঠাৎ আমার দিকে তাকালো, আমার চোখটা গোপালের চোখাচোখি হতেই আমি রিয়ালিটিতে ফিরে এলাম। আমার তখন ঘোরটা হঠাৎ কেটে গেল, আরে আমি এটা কি করছি হঠাৎ মনে হলো। তো তারপর থেকে ঘোরটা কেটে গেল ঠিকই, এত এত অলৌকিক ঘটনা ঘটলো। আমি সবসময় বলি আমি ভগবানের দিকে যাইনি, ভগবান আমাকে টেনে টেনে নিয়ে গেছে। তার মধ্যে সংসারের মধ্যে থেকেও যে আমি এত দূর এগিয়ে এসেছি, মানে আমাকে সামলেছে শুধু ঈশ্বরই, নাহলে এরকম হতে পারে না। ছোট্টবেলায় আমি নাচ শিখতাম, তো আমাদের অ্যানুয়াল ফাংশন হতো, নাচের স্কুলের নাচের মাস্টারমশাই আসতো, তবলার তবলচি আসতো, তো একবার বছরে ফাংশন হতো। বেশিরভাগ সময়ই আমাকে কৃষ্ণ সাজাতো। স্টেজে একটা রাসলীলাতে আমি কৃষ্ণ সাজতাম, আর আমার খুড়তুতো বোন সুলেখা ও রাধা সাজতো। তো রাধা বড় স্কার্ট পরে, মণিপুরি স্কার্ট পরে, মাথায় ওড়না লাগে, খুব সুন্দর লাগতো। একবার আমরা বাটানগরে ফাংশন করতে গেছি, তো রাসলীলার সিনটা হচ্ছে নাচতে 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 আমি একা স্টেজে, একা বাঁ দিকে তাকিয়ে ডান দিকে বাঁশিটা ধরে ওয়েট করব রাধা আসার জন্যে। আর রাধা যখন এসে আমার পায়ের কাছে একটু নিচু হয়ে বসবে, তখন আমি কাউন্টিং করে রাধাকে না দেখে নাচতে শুরু করব, ডান দিক দিয়ে ঘুরে যাব আর রাধা বাঁ দিক দিয়ে ঘুরে গিয়ে তারপরে আমাদের রাসলীলা হবে। তো আমি এরকম স্টেজে দাঁড়িয়েছি, ডান দিকে তাকিয়েছি, বাঁ দিকে বাঁশি ধরে, কাউন্টিং ভুলে গেছি, তাল ভুলে গেছি। আমি তখন মনে মনে ভাবছি, এ বাবা, সুলেখা আসলে তো আমি বুঝতেও পারবো না কখন এলো, আমি তো দেখতে পাচ্ছি না, আমি অন্যদিকে তাকিয়ে আছি, কেন ও বাঁ দিক দিয়ে আসবে। একটু আনমনা হয়ে আমি স্টেজ থেকে অডিয়েন্সের দিকে তাকিয়েছি। অডিয়েন্সের ইউজুয়ালি 2-3টে রো দেখা যায়, স্টেজের আলো করে দেখা যায়, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। মানে স্টেজের বাইরে যেন আর কিছু নেই, পুরো একদম ঘুটঘুটে অন্ধকার, একটা মুখও দেখতে পেলাম না। কি ভাবছি তো জানি না, মোমেন্টের মধ্যে হচ্ছে ঘটনাগুলো। আমি একদম হলের পেছনে তাকিয়েছি, হলের পেছনে দেখছি একটা ঝকমক আলোওয়ালা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তো আমি না
কিছুক্ষণের জন্য ভুলে গেছি আমি কৃষ্ণই দেখছি, কিন্তু কৃষ্ণের ফ্রেমে রাধা এসে যে পায়ে বসলো সেটা দেখতে পাচ্ছি। আমি তখন ওই ফ্রেমের মধ্যে যে কৃষ্ণ দেখলাম, আমি তো বললাম এ মা, এটা তো আমি, বলে নাচতে শুরু করলাম। ভগবানের দয়ায় আমার একটা স্টেপ মিস হলো না, কিন্তু এত সুন্দর কৃষ্ণ দর্শন হয়েছিল। কিন্তু তখন আমি বুঝিনি, আমার তখন 14 বছর বয়স, 1976-এ। 44 বছর বয়সে যখন নাকি আমার অনেক কিছু অলৌকিক ঘটনা অনেক ঘটে গেছে, তখন আমি ভাবতে বসলাম যে ওটা কত বড় ফ্রেম ছিল, যে কৃষ্ণের পরেও রাধা অত বড় স্কার্ট পরে, মণিপুরি স্কার্ট পরে একটু দূরে বসেছে, সে রাধা অবধি ফ্রেমে এলো। এ তো সাধারণ জিনিস না। তার মানে ওটা আমার কৃষ্ণ দর্শন ছিল, ওটা আমার ফার্স্ট কৃষ্ণ দর্শন ছিল। এবং জাগ্রত অবস্থায় একবার ওখানে হলো, একবার মায়াপুরে হলো। 3 বার কৃষ্ণ দর্শন আমার গোপাল রূপে হয়েছে। 91-এ তারাপীঠ থেকে ফেরার কদিন পরেই ছিল দোলযাত্রা। দোলের পরে উল্টো রথ এলো। আমার 8 বছরের ছেলে উল্টো রথে ঠাকুমা ঠাকুরদাদার বাড়ির থেকে উল্টো রথ চালিয়ে আমার ভাড়া বাড়িতে গেল। মানে একটা স্টপেজের ডিস্টেন্স, তাও 2 মিনিটও হবে না। হেঁটে 5 মিনিট, বাসে বা গাড়িতে 1 মিনিট, তো এত কাছাকাছি থাকতাম। আমার বাড়ি, ভাড়া বাড়ি, যেটা একটা মোড়ের মাথায়, তার উল্টো দিকে ফুটপাতে যেই রাস্তাটা চলে যাচ্ছে অনেক দূর অব্দি, সে কয়েকটা বাড়ি পরেই আমার বাপের বাড়ি পড়তো। বাপের বাড়ির কয়েকটা বাড়ি পরে পড়তো আমার শ্বশুর বাড়ি। আর আমার ভাড়া বাড়ি থেকে দিদির বাড়ি অব্দি ওই বড় রাস্তার ওপরেই 1 কিলোমিটার। তো এরমভাবে আমরা থাকতাম। তো এই কটা বাড়ির মধ্যেই আমরা ঘোরাফেরা করতাম। তারপরে নিয়ে গেছে, উল্টো রথ চলে গেছে, বেশ কিছুদিন হয়েছে। আমি ভাবলাম কি, আমার ছোট বাড়ি তো, রথটাকে পাঠিয়ে দিই, ওখানে কোথাও উঠিয়ে রেখে দেবে শ্বশুর বাড়িতে ভেবে রথের পাতাগুলো খুলছি। খুলে একটা এক পাথরের মধ্যে বলরাম, সুভদ্রা, জগন্নাথের মূর্তিটা বের করলাম। ওইটা একটা পুরনো পেতলের সিংহাসনে বসানো ছিল। যেই না পেতলের সিংহাসনটা নিলাম, আমি দেখলাম আমি ছুটতে শুরু করলাম। প্যাসেজ দিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে ড্রয়িং রুমে গিয়ে ফ্যানের মতো বনবন 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 করে ঘুরছি। ঘুরতে ঘুরতে কখন ছিটকে পড়ে গেলাম, আমি বুঝতে পারলাম না, আমার মাথা টাথা ঘুরে একাকার। তারপরে ভাবতে বসলাম, সিংহাসনটা ধরেই আমি ছুটতে শুরু করলাম কেন? নিশ্চয়ই এই সিংহাসনে কোনো পাওয়ার আছে। খেয়াল করে দেখলাম ওটা খুব পুরনো সিংহাসন, খুব পুরনো। মানে পেতলের সিংহাসনটা কালো হয়ে গেছে এবং একটা পা ভাঙা, সেটাকে পরে ওয়েল্ডিং করে জয়েন করা হয়েছে। তো আমি বললাম, এই সিংহাসন তো আমি দেব না, এই সিংহাসনে তো পাওয়ার আছে। সিংহাসনটাকে আমি পরিষ্কার করতে শুরু করলাম। অনেকটা ময়লা ওঠাতে পারলাম, কিন্তু পুরো ওঠাতে পারলাম না। মানে কতশো বছর পুরনো সিংহাসন, ছোট্ট, সেটা ছোট হলেও এত পুরনো আর এত পাওয়ারফুল করে আমি কাছে রেখে দিলাম। আমি ভুল করে বলেছি দোলযাত্রা, রথ যাত্রা ছিল। আমি এই সিংহাসনের ব্যাপারে কাউকে বলিনি, গোপনে রেখে দিয়েছিলাম। অনেক বছর পরে একদিন শুতে এসেছি, শুতে এসেই আমি দেখলাম আমার ভেতর থেকে আমার যে অ্যাস্ট্রাল বডি বা আত্মা বেরিয়ে গেল। জেগে বডিটা বিছানায় শুয়ে আছে, কিন্তু আত্মাটা বেরিয়ে গেল। আত্মাটা উড়তে উড়তে একটা পুরনো বাড়িতে ঢুকে গেল। কাঠের বারান্দায় দেখলাম একটা মোমবাতি নিয়ে আমার স্বামী ঠাকুমা, যাকে আমি কোনোদিন দেখিনি কিন্তু ছবি দেখেছি, উনি দাঁড়িয়ে আছেন। উনার পাশ দিয়ে আমার আত্মাটা চলে গেল একটা কালো ঘরে, অন্ধকার ঘরে। দেখলাম মাটির এক কোণায় এই সিংহাসনটা রাখা আছে। সিংহাসনে রাধাকৃষ্ণ, আর সিংহাসনটা থেকে আলো বেরোচ্ছে, আর রাধাকৃষ্ণের ভেতর থেকেও আলো বেরোচ্ছে। তখন আমি বুঝলাম যে ওই সিংহাসনে আসলে আগে আমার ঠাকুমা শাশুড়ি রাধাকৃষ্ণ পুজো করত। আমার মাথায় পরিষ্কার হয়ে গেল। তারপরে ওখান থেকে আমার আত্মাটা বেরিয়ে আবার শরীরে ঢুকে গেল। 1991-এর ঘটনা। কালী পুজোর সময় আমাদের বাড়িতে প্রত্যেক বছরই আদ্যা মায়ের পুজো হতো, অনেক ধুমধাম করে, অনেক লোকজন এসে দুপুরবেলা আদ্যা মায়ের পুজো হতো। তো 1991-এর কালী পুজোতে
আমার ছোট ভাই ভাং এনেছিল। তো ভাঙের সম্বন্ধে আমার খুব একটা জানা নেই, তো এনেছিল, কেউ খায়নি। ভাংটা বানিয়ে, শরবতটা বানিয়ে ফ্রিজে রাখা ছিল। পুজোর পরে ভাইফোঁটা এলো। ভাইফোঁটার রাত্রেবেলা আমাদের বাড়িতে, আমি যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতে গেস্ট এলো, আমার বরের বন্ধু পান্ডে বলে। সে বড় বড় লাড্ডু নিয়ে এলো ঘিয়ের। তারপর কিছুক্ষণ পরে চলে যাওয়ার পরে আমরা খেতে বসেছি ডিনার। হঠাৎ বেল বেজে উঠল। বেল বাজতে দরজা খুলে দেখি মার বাড়ি থেকে কাজের লোক এসছে। একটা বড় বোতল এসে হাসি মুখে বলল, ভাং। বোতলটা দিয়ে গেল। তো ভাং কখন খায়, কি খায়, খেলে কি হয় আমার কোনো জানা নেই। তো ডিনার শেষ করে বোতল থেকে 1 গ্লাস ভাং আমার বরকে দিলাম, 1 গ্লাস ভাং আমি নিলাম। তো আমার বর 1 সিপ খেয়ে বললো, ইস খাবো না, কি বিচ্ছিরি হয়েছে। তো আমার খুব রাগ হলো। আর আমি না কোনো রকম খাবার ফেলি না, সে যতই খারাপ হোক, যতই কষ্ট হোক, আমি যেটা নিই সেটা খাই। তো আমি বললাম এইভাবে ফেলে দিতে হবে। আমি আস্তে আস্তে করে আমার বরের ভাংটা শেষ করলাম, তারপরে নিজের ভাংটা শেষ করলাম, একটা লাড্ডু খেলাম। তারপর বোতলের বাদ বাকি যেটা ছিল দেখলাম লাস্টের দিকে পাতাগুলো, আমরা তো শাক খাই, তো ভাবলাম পাতাগুলো শাকের মতোই ফেলে দেওয়া উচিত না, চিবিয়ে খাওয়া উচিত। তো লাস্টের যেগুলো নিচে পাতাগুলো ছিল সেগুলোকেও চিবিয়ে খেলাম। কি করে খেলাম এত আমার জানা নেই। 1 বোতল পুরোটা শেষ করলাম। শেষ করে ওরা শুতে গেছে, ছেলে আর আমার স্বামী শুতে গেছে। আমি একটা ভয়ের ভূতের সিনেমা দেখতে বসেছি। ভূতের সিনেমা দেখছি আর হাসতে শুরু করেছি। এত হাসছি নিজেই, তখন রাত 1:30 বাজে। হঠাৎ হাসতে শুরু করেছি। হাসতে হাসতে মনে হলো বাথরুমে গিয়ে মুখে জল দিই। একটা বালতি ভরা জল ছিল, জলটা তুলতে গিয়ে নিচু হয়েছি। ওই বালতির জলের ওই স্টিল ওয়াটারের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার কাজের মেয়েটা হাসছে আর বলছে ভাং। ওই দেখে আমার আরো হাসি। যেই হাসতে শুরু করেছি, আমার বর ভয়ের চোটে এত রাত 1:30টার সময় খিলখিল খিলখিল করে হাসছি, ওর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে ওর তখন হুঁশ এসছে যে আমার ভাঙের নেশা হয়েছে। ও কি করেছে, একটা লেবু রস বানিয়ে আমাকে জোর করে মুখ খুলিয়ে মুখে দিয়ে দিয়েছে, যাতে নেশাটা কাটে বা বমি করে ফেলি। আর ওই রসটা আমার পুরো শ্বাসনালীতে চলে গেছে। শ্বাসনালীতে গিয়ে আমার দমবন্ধ অবস্থা, মানে আমি বুঝতে পারছি আমি মরে যাচ্ছি। তখন আমি চিৎকার করছি, আমি মরে যাচ্ছি, আমার বাপের বাড়ির লোককে ডাকো, আমি মরে যাচ্ছি। আমি মনে মনে ভাবছি আমি মরে যাব, আমার বাড়ির লোকরা জানতে পারবে না। আমি বলছি প্লিজ ডাকো, ওদের ডাকো এক্ষুনি। তো ফোন করলো, ফোন করে ওর বাপের বাড়িতে বলল যে ওর এই অবস্থা, ও হাসি থামাতে পারছে না এবং এখন দম আটকে যাচ্ছে, আপনারা আসুন, আমি সামলাতে পারছি না। তো দাদা বাবা সব দৌড়ে এলো। দৌড়ে এসে আমার অবস্থা বুঝে আমাকে এনআরএস এ নিয়ে গেল। রাত 2-2:30 হবে হয়তো, কতক্ষণ হয়েছে তো জানি না। এনআরএস এ গিয়ে আমি তো কোনোদিন ওরকম হসপিটালে যাইনি। সব শুকনো মুখে বেঞ্চের মধ্যে, যেটা ওয়েটিং রুম বোধহয়, বসে আছে। তো আমাকে বেঞ্চে শুয়ে রেখেছে। ডাক্তারের কাছে নিয়ে গেল, সে ডাক্তার দেখতেই রাজি না, কিছুতেই দেখতে রাজি না। ভাবছে এত রাত্রেবেলা আমার দাদা আর আমার স্বামী নিয়ে গেছিল, 2 লোকের সাথে এরম ভাবে নেশা করে এসছে, মানে খুব খারাপ কোনো মহিলা হবে। বলছি আমার জল লাগবে, জল খাবো। দেখতে পাচ্ছি পাশে কুঁজো, ডাক্তাররা জল দেবে না। তো আমার দাদা কুঁজোটা তুলে কুঁজোর থেকেই ডাইরেক্টলি আমাকে জল খাওয়ালো। অসুস্থ পেশেন্টরা সে শুকনো মুখে বসে আছে, আমার দেখে এত কষ্ট হচ্ছে। তারপরে যাই হোক বললো ব্ল্যাক কফি খাওয়ান যদি নেশা কাটে। তো সারা রাত ধরে আমাকে কিছুক্ষণ পর পর ব্ল্যাক কফি দিল, তো নেশা আমার কাটলো না। তারপর আমার মনে হলো সকালবেলা যে আমার হাত প্যারালিসিস হয়ে গেছে, সে হাত আর নাড়তে পারি না। তো ডাক্তার এলো, ডাক্তার এসে এক বকা, এই তো হাত নড়ছে। আর সঙ্গে সঙ্গে দেখলাম আমার হাত নড়ছে। তখন আমার একটু অবাক লাগলো, আরে আমার হাত 2 মিনিট আগে প্যারালিসিস ছিল, ডাক্তারের বকা খেয়ে নড়ছে কেন? তো দিদির বাচ্চারা, দাদার বাচ্চারা সব কান্নাকাটি করছে সব আমাকে ঘিরে। ওরা তো ভাবছে আমি মরেই যাব। এই সময় বাবা গাড়ি করে এলো,
যদিও উল্টো ফুটপাতেই প্র্যাকটিক্যালি একটু এগিয়ে আমার বাপের বাড়ি, তবু আমার তো হেঁটে যাওয়ার অবস্থা নেই। আমি একটা অল্টার স্টেটে আছি, আমার মাথাটা তো নর্মাল কাজ করছে না। তো আমাকে গাড়ি করে নিয়ে গেল। বাড়িতে গিয়ে আমি খাটের ওপর বসেছি। বৌদি তার 7 মাসের সুন্দর ফুটফুটে খুব সুন্দর স্বাস্থ্য ছিল, আমার ভাইপোকে আমার কোলে দিল। ভাইপোর মুখের দিকে যখন তাকালাম, দেখছি ভাইপোর মুখের ভেতরে আরেকটা শিশুর মুখ। সেও শিশু, সেও 7 মাসের শিশু, কিন্তু ভীষণ চালাক আর খুব হাসছে আমাকে দেখে। আমি বারে বারে না মাথাটাকে জুম ইন করছি আর পেছোচ্ছি আর জুম ইন করছি আর দেখছি। আমি বুঝতে পারছি না আমি কি দেখছি, যে একটা বাচ্চার মুখের ভেতরে আরেকটা বাচ্চার মুখ ঢুকলো কি করে, আমার মাথায় কিছুতেই কাজ করছে না। আর বাচ্চাটা এত দুষ্টু হাসি হাসছে আর কথাও বলতে পারে। আবার আমাকে জিজ্ঞেস করছে, কিরে কেমন মজা হলো, মজা হয়েছে তো, আর খিলখিল করে হাসছে। আমি তখন বুঝতে পারলাম আমি তো গোপাল দেখছি, যেই জিনিসটা দেখছি এটা তো নর্মাল না, এটা তো গোপাল। বুঝতে পারলাম আমার গোপাল দর্শন হয়ে গেল। এই খেলাটা খেললো আমার সাথে কৃষ্ণ, যাতে গোপাল মজা পায়। 1992-তে 19শে জুলাই আমার ছোট ছেলের জন্ম হয় বেলভিউ নার্সিং হোমে কলকাতায়। তার পরের দিন দুপুরবেলা 1টা নাগাদ শুয়ে ম্যাগাজিন দেখছিলাম। ম্যাগাজিনটা রেখে একটু ঘুমানোর চেষ্টা করলাম। যেই চোখ বুজেছি, আমি বুঝতে পারছি আমার শরীরটা খাটের মধ্যে বনবন 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 করে ঘুরছে। আর আমি দুটো সাইড ধরার চেষ্টা করছি, কিন্তু সত্যি ঘুরছে কিনা না আমার ভেতরের সূক্ষ্ম দেহ ঘুরছে সেটা বুঝতে পারছি না। তো বনবন বনবন করে ঘুরতে 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 সিলিং এ গিয়ে আমার ভেতর থেকে আমার সূক্ষ্ম দেহ আত্মা সব বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সিলিং এ হিট করলো। তখন আমি সিলিং থেকে আমি নিচে খাটে আমার বডিটাকে দেখতে পাচ্ছি। তারপরে দেখছি বেলভিউর জানলা দিয়ে আমি বেরিয়ে গেলাম। শহরের ওপর যেতে যেতে, অনেক সমুদ্রের ওপর দিয়ে যেতে যেতে, অনেক শহরের ওপর দিয়ে যেতে যেতে একটা পাহাড়ের গা ঘেঁষে আমার বডিটা ঘুরছে খুব স্পিডে। বডি তো না, সূক্ষ্ম দেহ, খুব স্পিডে, এত স্পিডে যাচ্ছে শাঁ শাঁ করে। মানে আমার তখন খুব খারাপ অবস্থা, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, থামতে পারছি না। আর নিচ থেকে খুব কুকুরের ডাক। তবে এরকম ভাবে পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে অনেকক্ষণ ঘুরে হঠাৎ করে আবার জানলা দিয়ে সূক্ষ্ম দেহ এসে আমার ভেতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমি একটু জোরে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। দেখলাম ও আমি নর্মাল শুয়ে আছি। তো বুঝে পেলাম না আমার সাথে কি হলো। আর যেই পাহাড়ের গা দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, এরম পাহাড় তো আমি কোনোদিন দেখিনি। এ তো হিমালয় না, হিমালয়ের পাহাড় অন্যরকম, বরফের পাহাড় না, সাদা পাথর পাথর, মাঝে মধ্যে একটু শ্যাওলা, একটু ফার্ন, গাছের কিছু কিছু গাছ গজিয়েছে পাথরের মাঝখান থেকে। তো অনেক বছর ধরে ভাবলাম এটা যে আমি কোথায় গেছিলাম, কিছুতেই বুঝতে পারতাম না। তারপরে 26 বছর পর 2018-তে আমি নরওয়ে গেছিলাম। তো নরওয়েতে একটা জায়গা আছে ফ্ল্যাম বলে, সেটা পাহাড়ের ওপরে টয় ট্রেন যায়। তখন নরওয়েতে খুব বরফ, আমি নভেম্বর নাগাদ গেছিলাম। তো সেই সুন্দর টয় ট্রেনে উঠলাম। টয় ট্রেনটা আস্তে আস্তে করে পাহাড়ের ওপর উঠছে, অসাধারণ অভিজ্ঞতা। তো যত উঠছে ততই আমার পাহাড়টাকে চেনা লাগছে। হঠাৎ মনে পড়লো, আরে আমি 92-তে তো এই পাহাড়গুলোরই ধার দিয়ে দিয়ে আমার সূক্ষ্ম দেহ ঘুরে বেরিয়েছি। তখন আবার বরকে বললাম, দেখো 26 বছর আগে আমার আত্মা এখান দিয়ে ঘুরে বেরিয়েছে। এত বছর, 26 বছর পরে আমি সেই জায়গায় এলাম। এটা আমার কাছে মানে বিশ্বাস করার মতো ঘটনা না, কিন্তু ভগবান আমাকে দেখিয়ে দিল আমি কোথায় উড়ে গেছিলাম 26 বছর আগে। আমার ভেতরে একটা মন্ত্র আসে, শঙ্খ চক্র গদাপদ্ম দিয়ে, এবং আমাকে ভেতর থেকে শিখিয়ে দেয় কিভাবে নিজেকে ওই মন্ত্র বলে নিজেকে জলে ধুয়ে শুদ্ধ করতে হবে। তো যখন মন্ত্রটা নিজে নিজে এলো, আমি বলতে শুরু করলাম। তার কিছুদিন পরে মুদ্রা আসতে শুরু করলো। মন্ত্রটা ছিল শঙ্খ চক্র গদাপদ্ম দিয়ে, আর মুদ্রাটাও হতো শঙ্খ চক্র গদাপদ্ম।
যেহেতু আমি ছোটবেলায় নাচ জানতাম, শিখতাম, তাই মুদ্রাগুলোও আমি সহজে করতে পারতাম। মুদ্রাগুলো তো করছি। ছেলে এদিকে খুবই ছোট, তখন জুলাই মাস নাগাদ 1 বছর বয়স। মা দুপুরবেলা আসতো, একটু সাহায্য করে দিত আমাকে, একা একা করতে হবে দেখে। তো এইভাবে চলছে। সেপ্টেম্বর মাসে আমার 11 সেপ্টেম্বর জন্মদিন। তার 7 দিন আগে আমার শ্বশুরের সাথে আমার একটা মনোমালিন্য হয়। তাতে আমি এত দুঃখ পাই যে আমার নর্মাল সেন্সগুলো চলে গেছিল। আমি একটা ঘোরে চলে গেছিলাম। তারপরে এরপরে দেখি শুরু হলো, ওই ঘোরের মধ্যেই আছি। রোজ সন্ধেবেলা হলে, সন্ধে না, সূর্য অস্ত গেলে আমি শঙ্খর মুদ্রা বানিয়ে জানলা দিয়ে যে নাক বরাবর রাস্তা গেছে সেই দিকে তাকিয়ে শঙ্খধ্বনি দেওয়ার মুদ্রাটা বানাই। আমার বাড়িতে কোনো শঙ্খ নেই, হাতেই করি। আর ওই নাক বরাবর রাস্তা দিয়ে 1 কিলোমিটার গেলে আমার দিদির বাড়ি। আগেই বলেছি যে উল্টো ফুটপাতেই, ওই রাস্তার ওপরেই আমার বাপের বাড়ি, কয়েকটা বাড়ি পরে, তো আরো 7-8টা বাড়ি পরে আমার শ্বশুর বাড়ি। তো ওই ডিরেকশনে, যেখানে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, দিদির বাড়ি লাইনে পরে সব শঙ্খ বাজায়। তখন আমি বুঝতে পারলাম আমার কাছে কোনো 4 হাতের দেবতা আসবে। মাকে এটা বললাম। মা বললো, আমাদের বাড়িতে নারায়ণ আছে, তুই নিবি? আমি বললাম, দেখো মা, যতক্ষণ খুব স্পষ্ট না হয়ে উঠছে আমি বলতে পারছি না, আমি এখনো আনবো না। এই করতে করতে 7 দিনের মাথায় যখন অশান্তি হলো, তো আমি ঘরে চলে গেলাম। খাওয়া দাওয়া একদমই করতাম না, বাচ্চা নিয়ে সারাদিন বসে থাকতাম। তো মানসিক অবস্থা খুব খারাপ। আমি পুরো ঘটনাটাই 7 দিনের ঘটনাই বলবো। তো এর মধ্যেই আমার দিদি একদিন বললো, আমার ভীষণ মাথা যন্ত্রণা, তুই আসতে পারবি? আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমি বললাম হ্যাঁ, কিন্তু আমি যে যাব, আমার তো শারীরিক অবস্থা খুব খারাপ। একই ঘোরের মধ্যে আছি, তার মধ্যে খাওয়া দাওয়া ঠিক মতো করিনি। তো সন্ধ্যেবেলা বরের কাছে বাচ্চাটাকে রাখলাম, যাব কি করে ভাবছি। উল্টো দিক থেকেই অটো স্ট্যান্ড, অটো করেই চলে যাওয়া যায়, 5 মিনিট রাস্তা, কিন্তু সেই শক্তি আমার নেই। সেই সময় আমার বাড়িতে আমার বরের বন্ধু এলো গাড়ি করে। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, 10 মিনিটের জন্য আপনার গাড়িটা নিতে পারবো? হ্যাঁ বৌদি, যান। তখন ওই গাড়িটা নিয়ে দিদির কাছে গেলাম। গিয়ে দেখলাম সত্যি দিদি শুয়ে, খুব কষ্ট। আমি কথা বলতে বলতে দিদির সিংহাসনের কাছে গেলাম। গিয়ে দেখছি একটা ছোট্ট গণেশ, ছোট 1 ইঞ্চের মতো, এত ছোট গণেশ যে বলার না, কিন্তু কালো কুচকুচে। দিদিকে কিছু বললাম না। দেখলাম 4টে হাত আছে গণেশের, কিন্তু পাথরের। আমি বুঝতে পারছিলাম কিছু পেলেও পেতে পারি ওখানে, তো বলে চলে এলাম। কিন্তু মনে মনে ভাবছি, এই গণেশ কি তাহলে আমার কাছে আসতে চাইছে? এবং রাত্রেবেলা স্বপ্ন পাই, ওটা কালো না, পাথরের না, ওটা পেতল বা গোল্ডেন কালারের, হয় সোনা নয় পেতল। কিন্তু ওই পেতলের ওই মূর্তিটা থেকে আলো টিকড়ে বেরোচ্ছে, একদম সোনার মতো লাগছে। তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে এই গণেশই আমার বাড়িতে আসবে। আমার বরকে বললাম, আমার দিদির বাড়ি থেকে গণেশ নিয়ে আসতে হবে। তো আমার বর বললো, এরম ভাবে লোকের বাড়ি থেকে ঠাকুর তুলে আনা যায় না। তো আমার ভীষণ অভিমান হয়ে গেল, রাগ হয়ে গেল। আমি বুঝতে পারছি এই গণেশ আসবে, কিন্তু কি করে আনবো তো বুঝতে পারছি না। তো আমার শরীর আরো খারাপ হতে শুরু করলো। হতে হতে 11 সেপ্টেম্বর, যেদিন আমার জন্মদিন, সেদিন ছিল শনিবার, আমার বরের হাফ ডে। 11 সেপ্টেম্বর দুপুরবেলা 93-তে আমি পা লম্বা করে বিছানায় বসে আর পায়ের ওপর বাচ্চাটাকে শুয়ে রেখেছি এবং মুদ্রা করে যাচ্ছি, এবং আমার মুখটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমার ছেলে আমার মুখে দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ও ভীষণ ভয় পাচ্ছে আমাকে দেখে, আর ভয়টা এমন সুন্দর প্রকাশ করছে যে ও আমার থেকে যেন পালাতে চাইছে। আমি বুঝতে পারলাম ব্যাপারটা, যে ওরাও খুব সেন্সিটিভ হয় বাচ্চারা। তারপরে শনিবার 4টের সময় আমার বর এলো। যখন এলো তখন আমার অবস্থা এত খারাপ যে কোনো মতে বাচ্চাটাকে ওর হাতে ছুঁড়ে দিয়ে আমি বিছানায় শুয়ে ফেইন্ট হয়ে গেলাম। ফেইন্ট হয়ে আমি দেখছি যে কালো অন্ধকারের মধ্যে একটা কালো শ্যাডো দাঁড়িয়ে আছে, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি একজন দাঁড়িয়ে আছে, পুরুষ। আমাকে বলছে, তুমি আমার সাথে চলে এসো। আমি বলছি আমি যাব না। বলে, তুমি এই পৃথিবীতে কিছু পাবে না। আমি বলছি না পাই, তবু আমি যাব না।
আমার অনেক ডিউটি আছে, আমার বাচ্চাদের বড় করতে হবে, আমার স্বামীকে দেখে রাখতে হবে, তাছাড়া কত কাজ, আমি সব ফেলে এখন চলে যেতে পারবো না। বললো তুমি এই পৃথিবীতে খুব কষ্ট পাবে। আমি বললাম থাক, পাবো, দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমি দেখে যেতে চাই। আবার বললো দেখো তুমি আমার সাথে চলো, এত কষ্ট তুমি সহ্য করতে পারবে না। আমি বললাম তাহলেও আমি যাব না। বললো তোমার বর তোমার মা তোমার প্রতি সিনসিয়ার না। তখন আমার ধাক্কা লাগলো। বললো আমি কোনো কিছু দেখি না, আমি শুধু সিনসিয়ারিটি দেখি। বলে ছায়াটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এবার আমি হাউমাউ করে কাঁদতে কাঁদতে উঠেছি। আমার বরকে বলছি তুমি সিনসিয়ার না। সিনসিয়ার বাংলা অর্থ হচ্ছে আন্তরিক। তুমি আমার প্রতি আন্তরিক না। ওর মুখে ভয়। মাকে বলছি তুমি আমার প্রতি মানে সিনসিয়ার না। মার মুখে ভয়। কেন আমার যে একটা পাগল স্টেটে চলে গেছি সেটা তো আমি বুঝতে পারছি না, ওরা বুঝতে পারছে। আমি যে এই 7 দিন পাগল হয়েছিলাম, পাগলের মতো করছি, বাচ্চাকেও ঠিক মতো দেখতে পাচ্ছি না। মা সন্ধ্যেবেলা এসেছিল, দুপুরে ছিল না। মা দুপুরবেলা থাকলে হয়তো আমার এত কষ্ট হতো না। যাই হোক, ওরা বুঝতে পেরেছে যে আমার ওই 4 হাতের ঠাকুরটার জন্যই আমি এরকম পাগলামি করছি। বললো ঠাকুরটা নিয়ে আসবে? আমি বললাম হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার ভেতরের থেকে হার্ট থেকে বলে দিল লাল শাড়ি পরবে, সিঁদুর পরবে। এবং একটা ঘটনা ঘটেছিল যেখানে আমাকে লাল 2 পলা পরতে হয়েছিল, ওইটাও মানে ডিভাইন ঘটনা। তো সেই পলা 2 পরলাম, পরে আনতে গেলাম। এবার মনে মনে ভাবছি যে গণেশ আসলে কি বলবো। ভেতরে তো খুব আনন্দ হচ্ছে, আমার বাড়িতে গণেশ আসছে মানে বিরাট ব্যাপার। তখন তো অত বোধ ছিল না আমার। গণেশ আসছে নিজে থেকে, মানে আমার বোধহয় পৃথিবীর সব আশীর্বাদ আমার কাছেই আসছে। মনে মনে বলছি, একটা সিনেমায় শুনেছিলাম লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী দেখা দিয়েছিল, বলছে তোমাকে 8 পুরুষের জন্যে আমাদের বংশে বন্দি করলাম। তো আমি এই ডায়লগটা শিখে নিয়েছিলাম। আমি মনে মনে ভাবছি গণেশ আসলে এই ডায়লগটাই বলতে হবে। তো গণেশকে তো নিয়ে এলাম, ভীষণ আনন্দ হলো। কিন্তু আনার সঙ্গে সঙ্গে আমার শরীরটা ভার হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার ভর হয়েছে। আমি এইসব জিনিস বিশ্বাস করতাম না, কিন্তু যখন নিজের সাথে হলো অবাক হয়ে গেলাম। বডিটা ভারী, এত ভারী মনে হচ্ছে যেন আমি পাথরের। তো ওই অবস্থায় সবাইকে আশীর্বাদ করলাম, যারা যারা ছিল সবাইকে আশীর্বাদ করলাম। গণেশকে একটা ভারে করে মিষ্টি দিলাম, কারণ আমার তো বাসন নেই, ঠাকুর পুজো করি না। এবার রাতে শুয়েছি, ও বলিনি, আমাদের একটা স্টাডি রুম ছিল ছোট, সেখানে একটা শোকেসের ওপরে ওই পুরনো পেতলের সিংহাসন, যেটার গল্প আগে বলেছি, সেই সিংহাসনে গণেশটাকে, কালো গণেশটাকে বসিয়ে আমি শুয়েছি। এবার মাঝরাতে গণেশটা খুব কাঁদছে। আমি ওই গণেশ মূর্তিটাই দেখছি, কিন্তু কাঁদছে যে বুঝতে পারছি। তুমি আমাকে অন্ধকার ঘরে রেখেছো, আমি একা আছি, আমি একা থাকতে পারি না, ভয় করছে, তুমি আমাকে তোমার কাছে নিয়ে রাখো, তোমার সাথে আমি শোবো। তো আমি উঠে গিয়ে গণেশটাকে নিয়ে আমার বালিশেই শোয়ালাম। তারপরে আবার স্বপ্ন দেখছি ঘুমিয়ে পড়ে, যে সব দেব দেবীরা সব লাইন করে দাঁড়িয়ে স্বর্গে থেকে আমার ওপর পুষ্প বৃষ্টি করছে আর বলছে তোমার ওপর আমরা খুব খুশি। আর ওদের খুব আনন্দ হচ্ছে যে আমার বাড়িতে গণেশ এসছে। তারপর দেখছি একটা চওড়া কপাল, বুঝলাম গণেশের চওড়া ফর্সা, আর কি গ্লো সেই স্কিনে, কিন্তু ভুরু অব্দি, ভুরুর নিচ থেকে দেখতে পাচ্ছি না, কপালটা দেখতে পাচ্ছি। আর সুন্দর একটা সোনার মুকুট পরা, সোনার মুকুট থেকে ছোট ছোট মুক্তো ঝুলছে গণেশের কপালে। গণেশ আমাকে বলল আমি তোমার কাছে এসছি, কিন্তু তুমি কেন বললে যে 8 পুরুষ ধরে তুমি আমাকে বন্দি করবে? বন্দি কেন? তুমি আমাকে ভালোবেসে রাখতে পারবে না? আমি তোমার কাছে 4 পুরুষ থাকবো তোমাদের বংশে, আর আমি তোমার কাছে শিশুরূপে এসছি। তুমি তোমার ছেলেদের যেরকম যত্ন করো আমাকেও সেরকম যত্ন করবে। তুমি ওদের 4 বেলা খেতে দাও, আমাকেও 4 বেলা খেতে দেবে, এবং যেখানে যেখানে যাও আমাকে সাথে নিয়ে যাবে। তারপরে বহু বছর কেটে গেছে, আর্থিক দিক থেকে সচ্ছলতা আছে, কিন্তু তার থেকেও বড় হচ্ছে জীবনে সাফল্যতা পেয়েছি। মানে আমার হাজবেন্ড পড়াশোনায় খুব ভালো, 6টা মাস্টার্স ডিগ্রি, 3টে MBA, একটা ডক্টরেট। আর আমার ছেলেরাও বিদেশি ইউনিভার্সিটিতে পড়েছে, ওদের অনেক বিদেশি বন্ধু বান্ধব বিদেশে থাকে।
বেশিরভাগ সময় বিদেশে থাকে এবং ওরা ভালো আছে। শুধু তাই না, আরেকটা জিনিস খেয়াল করেছি, আমার সংস্পর্শে যারা আসে কিছু বছরের মধ্যে তারা খুব এস্টাবলিশড হয়ে যায়, খুব দাঁড়িয়ে যায়, তাদের খুব মঙ্গল হয়, কারো অনিষ্ট হয় না। গণেশ আমাকে আর একটা কথা বলেছিল, আমি তোমার কাছে শিশুরূপে আসছি। তো শিশুরূপে 1000 বছর তপস্যা থাকলে গণেশ কারো কাছে শিশুরূপে আসে। আর বলেছিলাম যে পাথরের, যখন আমার বাড়িতে এলো গণেশ, আমি ঘষতে শুরু করলাম, আস্তে 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 কালোটা উঠতে শুরু করলো। তখন আমি ভাবছি যে এই গণেশ মূর্তিটা কত পুরনো, বোধহয় শত শত বছরের পুরনো, যে এতটা কালো হয়ে গেল, পাথরের মতো দেখতে হয়ে গেল। তো আমি যেহেতু নিজে নাড়ু খেতে খুব ভালোবাসি, প্রত্যেক 11 সেপ্টেম্বর হলে আমি নাড়ু বানিয়ে গণেশকে দিতাম। তারপর একটা ঘটনা ঘটলো, একটা মেলা থেকে আমার ছেলে একটা ছোট গোপাল কিনেছিল। তো আমি তো পুজো করি না, কোথায় রাখবো, শোকেসে ঢুকিয়ে রেখেছিলাম। একদিন রাতে গোপাল কাঁদছে, তুমি গণেশকে এত ভালোবাসো, গণেশকে খেতে দাও, গণেশকে যত্ন করো, আমাকে তুমি শোকেসে আটকে রেখেছো কেন? আমাকেও তুমি গণেশের পাশে বসাও, আমাকে রোজ খেতে দেবে, আমাকে রোজ স্নান করাবে। তখন আমি গোপালটা নিয়ে গণেশের পাশে বসাই। এত ছোট যে আমি নিজের হাতে সেলাই করে করে ওদের জামা কাপড় বানাতাম, এই করতাম। একবার দুবাইতে গেছি, আর ঠাকুরের খাবার নিয়ে যেতে ভুলে গেছি। কিন্তু দুবাইতে আমাদের এক বন্ধু থাকে, তার জন্য 1 প্যাকেট মিষ্টি নিয়ে গেছিলাম। তো খাবার নিয়ে যেতে ভুলে গেছি। তখন আমি কি করলাম, দুবাইতে গিয়ে আমি ওই মিষ্টির বাক্স থেকে একটু মিষ্টি নিয়ে ভেঙে ভেঙে গোপাল গণেশকে দুবেলা দিতাম। 4 বেলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ 4 বেলা পুজো আমি পারতাম না, খেতে দিতাম। তারপরে গেস্টদের বাড়ি গিয়ে গেস্টে তো মিষ্টি দিয়ে দিয়েছি, এখন আমার দেওয়ার মতো কিচ্ছু নেই। কি করি, আজকে বিকেলবেলা খেতে দিয়েছি 4টে নাগাদ, নিয়ে তারপরে আমরা ডেজার্ট সাফারিতে যাচ্ছি। ডেজার্ট সাফারিতে গেছি, সেই বালির মধ্যে অনেক দূর, 1.5 ঘন্টা ধরে ডেজার্ট সাফারিতে গেছি। সাফারিতে গিয়ে দেখি ও মা, বিরাট আয়োজন, খাবার আয়োজন, এবং তার সাথে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আমার দেখে তখন কি আনন্দ। আমি একজনকে বললাম, ওখানে যে ম্যানেজার ছিল, আমাকে কয়েকটা জিলিপি দিতে পারবেন? ইংলিশেই বললাম, তো আমাকে কয়েকটা জিলিপি দিতে পারবেন, আমি আমার ঠাকুরকে দেব। তো উনি সুন্দর প্যাক করে আমাকে ওটা জিলিপি দিলেন। আমি তো মহা আনন্দে আছি যে আমার ঠাকুরের খাবার জোগাড় হয়ে গেছে, এখন বাদবাকি কটা দিন ওই জিলিপি খাওয়াবো। তারপর থেকে আমি জিলিপি দিতাম, চকলেট দিতাম, বাদাম দিতাম, যা ইচ্ছে, আমার যা যা খেতে ভাল লাগে আমি সব দিতাম। 2টো এন্ট্রেন্স আছে, একটা বড় রাস্তা দিয়ে, একটা বাজারের ভেতর দিয়ে। বাজারের ভেতরে একটা বইয়ের দোকান ছিল। সেই বইয়ের দোকান এক ভদ্রমহিলা, ভদ্রলোক, তার 2 ছেলে, 4 জন মিলেই চালাতো। মানে দেখতাম, যাতায়াতের পথে দেখতাম। তো ভদ্রমহিলার ছোট ছেলে স্কুলে র্যাগিং হয়েছিল, তো মেন্টালি খুব ডিস্টার্ব ছিল, খুব লাজুক টাইপের হয়ে গেছিল, কারোর সাথে মিশতে পারতো না। সেই নিয়ে ভদ্রমহিলার একটা কষ্ট ছিল, স্কুলের র্যাগিং থেকে হয়েছে। আর বড় ছেলে সায়েন্স কলেজ থেকে পাশ করে পড়তো, আমি যখন বলছি তখন পড়তো। পড়তে পড়তে ও দোকানেও বসতো। তো একদিন গিয়ে দেখি দোকানটা একটা ছোট্ট ডিম লাইট জ্বালানো, ভদ্রমহিলা একা বসে আছে, যেন দোকানটা উঠে যাবে। তো আমি গেলাম, ভদ্রমহিলার সাথে গল্প হতো। ছেলেরা আমার ছেলে স্কুলেই পড়তো। ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার বড় ছেলেকে দেখছি না, আপনি একা? বড় ছেলে তো চাকরি পেয়ে গেছে, রিজার্ভ ব্যাংকে খুব ভালো পজিশনে আমার ছেলে চাকরি পেয়েছে। বলল, একটা গল্প বললো। সেই গল্পটা হলো আমি ছোট ছেলেকে নিয়ে তো এমনিতেই কষ্টে আছি। বড় ছেলে যখন সায়েন্স কলেজে পড়ছিল, তখন ওর এক প্রফেসরের সাথে কো অথর করেছিল একটা বই। তো ছেলে খুব এক্সাইটেড ছিল যে স্যারের সাথে বই লিখেছে। কিন্তু বইটা যখন বেরোলো, কোথাও ছেলের নামে অ্যাকনলেজমেন্ট নেই, মানে পুরোপুরি ওর নামটা বাদ দিয়ে দিয়েছে। তো তখন ছেলে ভেঙে পড়েছে, প্রফেসরের কাছে গিয়ে চ্যালেঞ্জ করেছে যে আমি বেশি রিসার্চটা আমি করেছি আর আমার নাম নেই। তখন প্রফেসর ওকে খুব অপমান করে। অপমান করতে ছেলেটির ব্রেকডাউন হয়ে যায়। এদিকে পাশ করে
অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করে দেয়, একটা অ্যাপ্লিকেশন লাগছে না, একটা না। ছেলে এত ভেঙে পড়েছে, 2 ছেলেকে নিয়ে ভদ্রমহিলা একেবারে নাজেহাল, 2 ছেলেরই মেন্টাল ব্রেকডাউন। বলে ছেলেকে নিয়ে যে কত জ্যোতিষের কাছে গেছি, কত সাধুর কাছে গেছি, কিছুই হচ্ছে না, ছেলের কোনো ইমপ্রুভমেন্ট নেই। শেষকালে গঙ্গাসাগরে যাওয়ার জন্য যে সাধুরা আসে, নাগা সাধুরা, তারা গঙ্গার ধারে তাঁবু খাটিয়ে বসে। বলে আমি এরকম এক নাগা বাবার কাছে গেলাম। সে আমাকে বলল, তুমি 11,000 বার করে এক এক টাইমে, একদিনে না, 11,000 কোনো সংকল্প নিয়ে বা কিছু নিয়ে 11,000 বার রাম নাম লেখো, তোমার কাজ হয়ে যাবে। বললো আমি রাম নাম লিখতে শুরু করলাম। লেখা যেই হয়ে গেল, রিজার্ভ ব্যাংকে একটা অ্যাপ্লাই করা ছিল, অনেক দিন ধরে ওরা কোনো রিপ্লাই দেয়নি। হঠাৎ চিঠি এলো, তোমার চাকরি হয়ে গেছে। এবং এত ভালো পোস্টে ওরা বিশ্বাসই করতে পারছে না যে ছেলের চাকরি হয়ে গেছে। তারপর থেকে ওদের গল্পটাই পাল্টে গেল।